বলো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? নিশ্চয়ই খুব ভালো করে পড়াশোনা করছো, ঠিক আছে? রেডি? আমি তো চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে এসেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। চলো তোমরাও পড়াশোনা ভালো করে শুরু করে দাও, কেমন? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শব্দ, কারণ এটা যদি আমরা 11-12 দিক থেকে দেখতে চাই এটা হচ্ছে একটা ফিজিক্সের চ্যাপ্টার, ঠিক আছে? আর যদি আমরা 9-10 দেখতে চাই তো এটাই আমাদের 9-10 ফিজিক্যাল সায়েন্সে আছে। তবে এই শব্দ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই শব্দের যে প্রশ্ন উত্তরগুলো, তো প্রথমের যে প্রশ্ন সেটা একদমই ইম্পর্টেন্ট, বলেছে যে হার্জ কিসের একক। এটা আমরা প্রায় কিন্তু শুনে থাকি, হার্জকে ডিনোট করা Hz দিয়ে। এটা কিসের একক? এটা আমরা অনেকেই জানি যেটা কম্পাঙ্কের একক, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক একই, তার মানে মিটার বা সেন্টিমিটার। তীব্রতা জেনারেলি আমরা ডেসিবেল ডিবি দিয়ে মাপি, আর বেগ তো তোমার জানো মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, তাই জন্য কিন্তু ওগুলো কোনোটাই হবে না, এর মধ্যে একটাই হবে, সেটা হচ্ছে হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। আচ্ছা, শব্দ শব্দ যদি বলে একটা কি ধরনের তরঙ্গ, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে ইনক্লুড করা নেই, তো জানবে যে শব্দ কি? শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ দুই প্রকার হয়, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি বলে তির্যক তরঙ্গের উদাহরণ তাহলে হবে আলো, আলো একটা তির্যক তরঙ্গের উদাহরণ, আর শব্দ হচ্ছে কি? একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। চলো, দ্বিতীয় প্রশ্ন বলছে শব্দ দূষণের একক কি? ডেসিবেল, ডেসিমাল, ডেসিমাল তো হবে না, পিপিএম। আগের দিন তোমরা যারা পরিবেশ নিয়ে আমার ক্লাসগুলো করেছো তারা জানবে আমি সেখানে বিওডির মাত্রা দেখিয়েছিলাম, যে বিশুদ্ধ জলের বিওডি 5 পার্টস পার মিলিয়নের কম হতে হয়, তাই তো? তো সেটার এটা ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। তো শব্দ দূষণের একক কি? ডেসিবেল। আর যদি বলি ডবসন কিসের ইউনিট? ডবসন দিয়ে আমরা ওজোন লেয়ারের যে স্তর কতটা মোটা আছে সেটা মাপি। থার্ড প্রশ্ন কি না, শব্দের গতিবেগের উপর কোনটি প্রভাব নেই? এই আনসারটা হবে, যদি কি তোমরা না জানো, চাপ। আমরা চাপ দিই বা চাপ কমাই, আর্দ্রতা বাড়লে কি হয়? শব্দের গতিবেগ আর হচ্ছে বেড়ে যায়। তো আমরা চাপ দিই বা চাপ কমাই, চাপের কিন্তু শব্দের গতিবেগের উপর কোনো প্রভাব নেই। চলো পরের প্রশ্নটা করি। 4 নম্বর। এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, আর বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে করাই। বলছি যে শব্দ কিসের মধ্য দিয়ে যেতে পারে না? শব্দ কিসের মধ্য দিয়ে যেতে পারে না? আচ্ছা, এটার অপশনগুলো দিয়েছে জল, জলের মধ্য দিয়ে কি শব্দ যেতে পারে না, নাকি স্টিল? অবশ্যই স্টিল একটা কঠিন, তার মানে এর মধ্যে দিয়ে যাবে। বায়ুর মধ্যে দিয়ে যেতে পারে না? অবশ্যই বায়ুর মধ্যে দিয়ে যেতে পারে, কারণ বায়ুর মধ্যে শব্দের বেগ কত? 342 বা অ্যাপ্রক্স 340 মিটার পার সেকেন্ড। তার মানে সেখানে যেহেতু তার একটা গতিবেগ আছে আমরা জানি। শব্দ হচ্ছে কি? শব্দ হচ্ছে একটা যান্ত্রিক মাধ্যম, মানে যান্ত্রিক জিনিস আর কি, যান্ত্রিক শক্তি। কেন না, শব্দ হচ্ছে কোন একটা মাধ্যমের দরকার হয়, সেই মাধ্যমের যে কণাগুলো আছে তাদের এই কম্পনের ফলে হচ্ছে শব্দ যায়। তার মানে শব্দ বিস্তার লাভ করার জন্য আমার কোন একটা মাধ্যম দরকার হয়। তাহলে শব্দের যে বিস্তারের জন্য কি দরকার? বিস্তারের জন্য দরকার মাধ্যম। তার মানে মাধ্যম যেখানে থাকে না, অর্থাৎ শূন্য স্থান দিয়ে শব্দ যাতায়াত করতে পারে না। আর যে শব্দ তৈরি করে তাকে কি বলে? যে শব্দ উৎপন্ন করে তাকে বলে শনক, অর্থাৎ যার কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে এটা কিন্তু প্রায় 5 তারিখের যে প্রশ্নটা করাবো তোমাদের পরীক্ষাতে আসার, এই ব্যাপারে তোমাদেরকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখা একদমই দরকার। কি বলেছে? ডলফিন, আর একটা প্রাণীও আছে, বা বাদুড়। বাদুড়ও কিন্তু একই কাজ করে। বাদুড় শিকার ধরার জন্য শব্দের কোন ধর্মকে কাজে লাগায়? আমরা জানি তো যে দিনের বেলা নাকি বাদুড় দেখতে পায় না। বাদুড় কি করে? মুখ থেকে আওয়াজ করে, সেটা একটা কোনো বস্তুতে গিয়ে ধাক্কা লেগে যখন ফিরত আসে তারপর সে সেইটাকে সামনে একটা বস্তু আছে বলে সে জানতে পারে। ধর্মকে কাজে লাগায়। একটা কি বলেছে? একটা বলেছে প্রতিফলন, অবশ্যই প্রতিফলন দিয়ে নয়। আচ্ছা, প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশন না, সেটা দিয়েও না। ফোর্সড ভাইব্রেশন, এটা মনে রাখবে, ফোর্সড ভাইব্রেশনে কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্যটা ফিরে আসে তার কিন্তু কম্পাঙ্ক ভীষণ ভীষণ বেশি হয়, আর ড্যাম্পে কিন্তু কমে যায়, তাই জন্য ড্যাম্প হবে না, এটা হবে ফোর্সড ভাইব্রেশন। আচ্ছা, এবার
মানুষ কত থেকে কত, এই যে এরা কিসে কি কাজে লাগে বলতো, শব্দের কোন শব্দটাকে, ফোর্স ভাইব্রেশন তো করে অবশ্যই, কিন্তু কোন শব্দটাকে, আলট্রাসোনিক রে, আলট্রাসোনিক শব্দটা শুনতে পারে, আলট্রাসোনিক। আলট্রাসোনিককে আরেকটা কি বলা হয়, শব্দ তরঙ্গ। তাহলে শব্দ, সেটাকে আমরা দুভাগে ভাগ করি। আমরা যারা মানুষ তারা 20,000 থেকে 20,000 হার্জ অব্দি কিন্তু শুনতে পাই, তাই তো। এই 20 হার্জের থেকে যদি কম হয় তাকে বলবো শব্দের তরঙ্গ, আর যদি 20,000 হার্জের থেকে বেশি হয় তাকে বলবো শব্দোত্তর তরঙ্গ। এটাকে বলবো আলট্রাসনিক, যেটা শব্দোত্তর, আর যেটা কম তাকে বলবে ইনফ্রাসনিক। ঠিক আছে, ইনফ্রাসনিক। এবার বায়ু, এই যে কিছু কিছু ইয়ে আছে 20,000-এর কম, এই 20 হার্জের কম, আর কিছু কিছু আছে 20 হার্জের বেশি। তো যারা 20 হার্জের বেশি সেটা হচ্ছে আলট্রাসনিক। এই যে আলট্রাসনিকটা আমরা ইউএসজি তে ব্যবহার করি, তাই তো। তো এই বাদুররা বা তোমার ডলফিন, এরা কিন্তু এই 20,000 হার্জের বেশি শব্দ শুনতে পারে, যেটাকে আমরা কি বলবো, শব্দোত্তর তরঙ্গ, বা আমরা বলতে পারি আলট্রাসনিক। আর যদি বলি শ্রুতিগোচর শব্দ কি, মানে মানুষ কত থেকে শুনতে পায়, সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ অব্দি। অনেক সময় প্রশ্ন আসে, মশার ডানা ঝটকানোর যে আওয়াজ সেটা আমরা কেন শুনতে পাই, তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে। পিঁপড়েরা কিভাবে বুঝতে পারে যে তার আশেপাশে কোনো একটা প্রাণী আসছে, তো এই সবই হচ্ছে শব্দের খেলা। আর মানুষের এই রেঞ্জ আমরা শুনতে পারি না, কারণ আমরা এই রেঞ্জের কমও শুনতে পাই না, রেঞ্জের বেশিও শুনতে পাই না। তেমন কিন্তু অনেক প্রাণী আছে যারা সেগুলো পারে, তাই জন্যই তারা সেগুলোকে কাজে লাগিয়ে শিকার ধরে। এই শব্দের তর এবং শব্দোত্তর শব্দের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। এটা না রাখলে শব্দ চ্যাপ্টার পড়াটাই কিন্তু বৃথা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপরেরটা প্রশ্নটা যেটা বললাম যে সোনোগ্রাফি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি, তাই তো। সোনোগ্রাফিতে ব্যবহৃত হয় কি, মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয় নাকি আলট্রাসনিক, এর আগেরটাতেই বলে দিলাম আলট্রাসনিক সাউন্ড ব্যবহৃত হয়। এটা কিন্তু সাউন্ড ব্যবহৃত হয়, রে না, কিন্তু এটা মনে রাখবে। তাই জন্য এক্স রে ক্ষতিকর প্রভাব আছে, কিন্তু ইউএসজির কোনো ক্ষতিকর প্রভাব নেই। আর ইউএসজির ফুল ফর্মটা দেখে যাবে, আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, আর কি বলেছে, সাউন্ড ওয়েভস, নর্মাল সাউন্ড ওয়েভস একদমই নয়। আর একটা বলেছে আলট্রাসনিক দিয়ে দিলাম, ইনফ্রারেড ওয়েভ, ইনফ্রারেড ওয়েভস। তো প্রথম এই যে আলট্রাসনিক হবে অবশ্যই ইউএসজি, যেহেতু ফুল ফর্ম আলট্রাসোনোগ্রাফি। প্রথম এই আলট্রাসনিকটাকে আমাদের ইউএসজি তে ব্যবহার করে কি একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে আইয়ান ডোনাল্ড। ডিসকভারারদের নাম তোমাদের জিকের জন্য ইম্পর্টেন্ট, সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট। এক্সরে কে আবিষ্কার করেছে, রন্টজেন, তাই তো। তারপরে তোমার দুবার নোবেল পুরস্কার কে পেয়েছে, সায়েন্সে মাদাম কুরি, ফিজিক্সে একবার, কেমিস্ট্রিতে একবার। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস যেগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়, জিকের দিক থেকে ইম্পর্টেন্ট এবং সায়েন্সের দিক থেকেও ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা ইম্পর্টেন্ট। আজকে যে কটা প্রশ্ন এনেছি সেই কটা সাউন্ড ওয়েভ, আর কি সাউন্ডের যে কোয়েশ্চেন, সেগুলো একদম না করে গেলে আর কি পরীক্ষা দিতে যেও না, এরকম একটা ব্যাপার। বলেছে একটা নিমজ্জিত বস্তু, অর্থাৎ ডুবে গেছে কোনো একটা বস্তু, ঠিক আছে। নিমজ্জিত বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য কি ব্যবহার করা হয়, ব্যবহৃত হয় কি, সোনার, পালসার, কোয়াসার, র্যাডার। তাহলে আমরা কি না, জাহাজ কোন একটা ডুবে গেছে, ঠিক আছে, এরকম ভাবে মাপ নিয়ে নিয়ে সেটা হচ্ছে সোনারটাকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো আমরা কি ব্যবহার করবো নিমজ্জিত বস্তুর জন্য, সোনার, ঠিক আছে। এটার ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং হচ্ছে সোনারের ফুল ফর্মটাও কিন্তু সেটা করবে। আচ্ছা, শব্দের যে তীক্ষ্ণতা সেটা কে নির্ণয় করে, যে কোন শব্দ আমাদের কানে লাগছে কোনটা কানে লাগবে না, সেটা কে নির্ণয় করে। শব্দের তীক্ষ্ণতা
নির্ণয় করে কি বিস্তার বা অ্যামপ্লিটিউড নাকি কম্পাঙ্ক? তীক্ষ্ণতা মানে কি কানে লাগছে, তাই তো? তাহলে কি সেটা কে নির্ণয় করে? তরঙ্গ দৈর্ঘ্য নাকি বেগ? অবশ্যই কম্পাঙ্ক যত বেশি হবে তার তীক্ষ্ণতা তত বেশি হবে। এই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন, যে মহিলাদের আওয়াজ তীক্ষ্ণ হয় কেন? বেশি কানে লাগে না মেয়েরা কথা বললে? তো মহিলাদের আওয়াজ তীক্ষ্ণ হয়, ঠিক আছে? কেন তীক্ষ্ণ হয়? কারণ বেশি কম্পাঙ্কের জন্য। তাহলে কম্পাঙ্ক রিলেটেড এটা কিন্তু মনে রাখবে যে মহিলাদের বেশি তীক্ষ্ণ হয় কারণ তাদের কম্পাঙ্ক বেশি আওয়াজে। আর এই যে তীক্ষ্ণতা ইজ রিলেটেড টু কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্জ। কেমন রিলেট করে পড়বে। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন তোমাদের জন্য, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এখান থেকে আসতে পারে, আর এমনি তোমাদেরকে একটা জানা উচিত। তো বলেছে যে প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন কত দূরত্ব দরকার? সর্বনিম্ন কত দূরত্ব দরকার, তাই তো? কি বলেছে? 10 মিটার, 13 মিটার, 17 মিটার নাকি 21 মিটার? এই দেখো, এবার তোমাকে এটা ধরে নিতে হবে যে তুমি একটা বায়ুর মাধ্যমেই যাচ্ছ। তাহলে বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ প্রায় আমি ধরে নিচ্ছি 340-342 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই ফ্যাক্টটা মনে রাখবে। আরো একটা ফ্যাক্ট মনে রাখতে হবে যে আমাদের কানে দুটো শব্দের মাঝে, মানে একটা শব্দ যদি কানে আসে সেটা আমাদের কানে 0.1 সেকেন্ড অব্দি থাকতে পারে। তাহলে কি বলছে? কানে শব্দটা কত থাকে না 0.1 সেকেন্ড, তাই তো? তাহলে আমি যদি শব্দটা, কি বলছে, শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে কত না 340 মিটার, তাহলে 0.1 সেকেন্ডে কত যাবে? 34 মিটার। এবার কি প্রতিধ্বনি শোনার জন্য, তার মানে একটা ওয়াল থাকবে, সেখানে যাবে এবং সেটা আবার ফেরত আসবে, তাই তো? তাহলে মানে কি প্রতিধ্বনি এখানে একটা লেগে, ওয়ালে লেগে সে ফেরত আসছে, তার মানে এই যে পুরো দূরত্ব সেটা হচ্ছে 34 মিটার। তাহলে এর আর এর মধ্যে দূরত্ব কত? সেটা হবে 34/2 সমান 17 মিটার। তাই আনসার হবে কত? 17 মিটার। কোন একটা শব্দ শোনার জন্য দূরত্ব কত দরকার? 17 মিটার। কারণ আমি যাব আবার ফেরত আসবো প্রতিধ্বনিত হয়ে, পুরো যে যাওয়া আসাটা 34 মিটার। তাহলে শুধু এদের মধ্যে দূরত্ব কত? অবশ্যই 2 দিয়ে ভাগ হবে, তাই তো? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর শুধু আসতেও পারে, এটা মনে রাখতে হবে, এটা একটা ফ্যাক্ট কিন্তু। তো আজকে চলো এতগুলো সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদেরকে করিয়ে দিলাম। আজকে অবধি থাকলো, আমরা পরের দিন কিন্তু এবারে শুরু করবো ভাবছি। তোমাদেরকে বলেছিলাম না 10টা বা তার বেশি কয়েকটা ক্লাস আমরা করে নেব আমাদের পর্যায় সারণী থেকে, কারণ পর্যায় সারণী, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, এগুলো কি বেস কেমিস্ট্রি, আর এগুলো খুব ইম্পর্টেন্টও। তাই জন্য দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ অবধি তোমরা পড়তে থাকো যেগুলো হয়ে গেছে, ঠিক আছে? আর ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো প্রস্তুতি আমরা নিতে থাকবো এভাবেই। আর আমি যে পোস্টগুলো করি না, সেগুলো বিভিন্ন পরীক্ষার কিন্তু প্রশ্ন হয়। তো যে পোস্টগুলো করি তার আনসারগুলো করার এবং মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো। বাই।